Hello and welcome to our channel Allied Educare. আমি এমটি কৌশিক সেন অন বিহাফ অফ Allied Educare আমি আবার তোমাদের সামনে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো যে অনগোয়িং যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ চলছে এমপি ল্যাবের, তার বিভিন্ন রকম টপিক নিয়ে আমরা প্রত্যেকদিন কিছু না কিছু ভিডিও আপলোড করছি। তো তেমনি আজকে যে আমাদের টপিক সেটা হলো বায়োকেমিস্ট্রি। তো বায়োকেমিস্ট্রি থেকে আমি কিছু কোশ্চেনারি সেট করেছি। তো কি ধরনের কোশ্চেন বায়োকেমিস্ট্রি থেকে তোমরা পেতে পারো বা বায়োকেমিস্ট্রি থেকে জিজ্ঞেস করতে পারে সেগুলো সম্বন্ধে দেখা যায়। প্রথম যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে যে বিভিন্ন রকমের টেস্ট করি তার কি কি প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপাল গুলো তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। এখানে টোটাল আমি 14টা প্যারামিটারের প্রিন্সিপাল বলেছি। প্রত্যেকটা প্যারামিটারের প্রিন্সিপাল গুলো আলাদাভাবে জানতে হবে। আরো অনেক প্যারামিটার রয়েছে কিন্তু সেগুলো না জানলেও চলবে। তাহলে কি কি জানতে হবে? প্রথম হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন এমন একটা প্যারামিটার, লিভার ফাংশন টেস্টের একটা প্যারামিটার। অ্যালবুমিন কি মেথডে করা হয় না, ব্রোমো কিসল গ্রিন মেথডে করা হয়, বিসিজি মেথডে করা হয় এবং এটি হচ্ছে একটি এন্ড পয়েন্ট মেথড। সেকেন্ড হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস মেথড। এই অ্যালকালাইন ফসফেটেস মেথড করা, যে মেথডে করা হয় সেই মেথডটার নাম হচ্ছে পিএনপিপি কাইনেটিক মেথড। বিলিরুবিন মেথড খুব ইম্পর্টেন্ট। বিলিরুবিন মেথড অনেক সময়তেই বহুবার বহু ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে, অলরেডি এটা আস্ক করা হয়েছে। এখানে তিন রকমের মেথড আছে: ম্যালো এভরিন মেথড, জেনড্রাসিক গ্রফ মেথড এবং ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন। তো এখানে তোমরা যে যদি অ্যান্সার হয় তাহলে বলবে তোমরা জেনড্রাসিক এবং গবস মেথডটা কি তোমরা বলবে, এটাই হচ্ছে বলবে। তো অ্যাকচুয়ালি জেনড্রাসিক এন্ড গবস মেথডের যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনটাকে আমরা বলি ভ্যান্ডেনবার্গ মেথড বা ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন। তো যে মেথডে করা হয়, যে মেথডটা আমরা অ্যাডপ্ট করে করি সেটাকে বলা হয় জেনড্রাসিক গবস মেথড। 4 নম্বর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটা খুব ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট। তো এটা করা হয় ওসিপিসি মেথডে, ও ক্রিসোপ্যাটালাইন কমপ্লেক্সিয়ন মেথড। তাহলে এই ওসিপিসি মেথডে আমরা ক্যালসিয়ামকে এস্টিমেট করে থাকি। কোলেস্টেরলের জন্য দুটো জিনিস জানলেই হবে, একটি হচ্ছে জ্যাক্স মেথড, আরেকটা হচ্ছে কট প্যাব মেথড। আমাদের ল্যাবরেটরিতে যে মেথডে কোলেস্টেরলকে এস্টিমেট করা হয় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কট প্যাব মেথড। 6 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন করা হয় জেপস কাইনেটিক মেথড। আমি প্রিভিয়াস ক্লাসে অলরেডি জেপস কাইনেটিক মেথড নিয়ে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে টু পয়েন্ট কাইনেটিক মেথড এবং এর মাধ্যমে আমরা ব্লাডের মধ্যে যে ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন সেটাকে আমরা ডিটারমাইনিং করতে পারি। 7 নম্বর হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ দুভাবে করা যেতে পারে, একটিকে বলা হয় গটফর্ড মেথড আর একটিকে বলা হয় হেক্সোকাইনেস মেথড। দুটোই হচ্ছে এন্ড পয়েন্ট মেথড। হেক্সোকাইনেস অ্যান্ড গটফর্ড দুটোই হচ্ছে এন্ড পয়েন্ট মেথড এবং এই মেথডের মাধ্যমে আমরা গ্লুকোজকে এস্টিমেট করতে পারি আমাদের ব্লাডের মধ্যে। 8 নম্বর সিরাম আয়রন। সিরাম আয়রনকে আমরা ফেরোজিন মেথডের মাধ্যমে আমরা করতে পারি এবং এটিও একটি এন্ড পয়েন্ট মেথড। মাইক্রোপ্রোটিন বলতে ইউরিন এবং সিএসএফ এর মধ্যে আমরা যে মাইক্রোপ্রোটিন থাকে সেটাকে আমরা কোন মেথডে ডায়াগনোসিস করতে পারি বা টেস্ট করতে পারি? পাইরোগ্যালন রেট মেথড। এসজিপিটি এটি লিভার ফাংশন টেস্টের মধ্যে একটি এনজাইম। এই এনজাইমের মধ্যে আমরা কোন মেথডে করে থাকি? এটাকে বলা হয় মডিফাইড আইএফসিসি মেথড। আইএফসিসি মানে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ক্লিনিক্যাল কেমিস্ট্রি। এটা হচ্ছে একটা কাইনেটিক মেথড। এসজিপিটি ডিটম্যান ফ্র্যাঙ্কলিন যে মেথড রয়েছে সেটা কিন্তু করা হয় না। এটা এন্ড পয়েন্ট মেথড, যদিও এটা অনেক লেবোরিয়াস এবং এটা অনেক টাইম টেকিং, সেই জন্য এটাকে করা হয় না এবং এটা নন স্পেসিফিক। টোটাল প্রোটিনের জন্য আমরা কি টেস্ট করে থাকি? টোটাল প্রোটিনের জন্য আমরা একটাই টেস্ট করে থাকি যেটাকে বলা হয় বাই মেথড। এটাকে ভালো করে মনে রাখতে হবে, বাই মেথড। তারপর হচ্ছে 12 নম্বর ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের জন্য আমরা জিপিও প্যাপ মেথড ইউজ করি, গ্লিসারল ফসফেট অক্সিডেজ ফেনল অ্যান্ড অ্যামাইনো অ্যামাইনো ফেনাজোন মেথড আমরা ইউজ করি। ইউরিয়ার জন্য ইউজ করি দুটো মেথডের নাম খুব ভালো করে জানতে হবে, একটা হচ্ছে ডাইএসিটাইল মনোক্সাম মেথড বা ড্যাম মেথড আর একটা হচ্ছে বার্সেলট মেথড। অথবা কাইনেটিক মেথড যদি আমরা ইউজ করি তাকে সেটাকে বলা হয় ইউরিএস জিএলডিএইচ মেথড। এবং 14 নম্বর লাস্ট ইউরিক অ্যাসিড আমরা ইউরিকেস মেথডের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটি প্যারামিটারের যে নর্মাল রেঞ্জ হচ্ছে সেই নর্মাল রেঞ্জ গুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। কিসের নর্মাল রেঞ্জ করতে হবে? প্রত্যেকটা প্যারামিটার, যে প্যারামিটার গুলো এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা প্যারামিটারের নর্মাল রেঞ্জ কিন্তু জেনে যেতে হবে। আর মেলের ক্ষেত্রে কি ধরনের হচ্ছে ভ্যালু পাচ্ছ বা ফিমেলের ক্ষেত্রে এগুলো ভ্যারি করে। বিভিন্ন অ্যানালাইটের যে নর্মাল রেঞ্জ গুলো এগুলো মেল ফিমেলের বা নিউনেটস এর উপর ভ্যারি করে। তো নিউবর্নের একরকম প্যারামিটার হবে, একরকম নর্মাল রেঞ্জ হবে, আবার মেলের একরকম নর্মাল রেঞ্জ হবে, আবার
ফিমেলের একরকম রেঞ্জ হবে, তো এগুলো একটু ইলাবোরেটলি দেখে যেতে হবে। চলো এবার কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক, ডিসকাস করা যাক। কোশ্চেন 101 নম্বর কোশ্চেন বলছে, হোয়াট হ্যাপেন্ড if you do alkaline phosphatase test using EDTA plasma? তো অ্যালকালাইন ফসফেটেস যদি আমরা সাধারণত কিভাবে করে থাকি, অ্যালকালাইন ফসফেটেসের জন্য আমরা ইউজ করি সিরাম। এর জন্য আমরা ইউজ করি সিরাম। সিরাম এখানে ইউজ করা হয়। তো যদি ইডিটিএ প্লাজমা ইউজ করার কি প্রবলেম হতে পারে, আমরা জানি এটা একটা এনজাইম, অ্যালকালাইন ফসফেটেস হচ্ছে একটা এনজাইম। তো অ্যালকালাইন ফসফেটেস এনজাইমিক মেথডে আমরা কি করি, এই এনজাইমটাকে একটা সাবস্ট্রেটের সঙ্গে রিঅ্যাকশন করাই। তাহলে অ্যালকালাইন ফসফেটেস হচ্ছে একটা ইটসেলফ ইজ এনজাইম। তাহলে এটার সঙ্গে কি করি, আমরা একটা সাবস্ট্রেটের রিঅ্যাকশন করি এবং যে প্রোডাক্টটা পাওয়া যায় সেই প্রোডাক্টটাকে আমরা মেজারমেন্ট করি। তাহলে এই সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে তখন এইটা এনহ্যান্স কে করছে বা এই রিঅ্যাকশনটা কে হেল্প করছে না, অ্যালকালাইন ফসফেটেস। এবং অ্যালকালাইন ফসফেটেস যে টেস্ট রয়েছে বা যে মেথড রয়েছে, সেখানে একটি কো ফ্যাক্টর থাকে, যে কো ফ্যাক্টরটি হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এখানে যে কো ফ্যাক্টরটি, সেই কো ফ্যাক্টরটি হচ্ছে কি ম্যাগনেসিয়াম। তাহলে অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ আমি বলতে চাইছি যে সাবস্ট্রেট যেটা রয়েছে, সাবস্ট্রেট থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে আমরা কলোরিমেট্রিক্যালি মাপছি। এবার এই রিঅ্যাকশনটার জন্য অ্যালকালাইন ফসফেটেস হেল্প করছে, এটা একটা এনজাইম। এবং এই অ্যালকালাইন ফসফেটেসের একটা কোএনজাইম রয়েছে, যেই কোএনজাইমটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। এখন এই ম্যাগনেসিয়াম কি হয়, ইডিটি এর সঙ্গে বাইন্ড করে। তাহলে ম্যাগনেসিয়াম ইডিটি এর সঙ্গে বাইন্ড করে যায়। তাহলে ম্যাগনেসিয়াম ইডিটি এর সঙ্গে বাইন্ড করলে কি হবে, দ্য ম্যাগনেসিয়াম উইল নট বি অ্যাভেলেবল টু পার্টিসিপেট ইন দ্য রিঅ্যাকশন। ফলে কি হবে, আমরা দেখতে পাবো যে অ্যালকালাইন ফসফেটেস যে ভ্যালু, সেই অ্যালকালাইন ফসফেটেসের ভ্যালু কিন্তু কমে যাবে যদি আমরা কি করি, যদি আমরা এখানে ইডিটিএ স্যাম্পল ইউজ করি বা ইডিটিএ প্লাজমা ইউজ করি। তাহলে ইডিটিএ প্লাজমা ইউজ করলে আমাদের অ্যালকালাইন ফসফেটেসের ভ্যালু কমে যাবে, কারণ এখানে রিজেন্টের মধ্যে যে ম্যাগনেসিয়াম রয়েছে, দ্যাট ইজ অ্যাক্টস এজ এ কোফ্যাক্টর, সেই ম্যাগনেসিয়াম ইডিটি এর সঙ্গে বাইন্ড করবে এবং এই রিঅ্যাকশনটা সঠিকভাবে হতে পারবে না। ফলে কি হবে, আমাদের ভ্যালুটা কমে যাবে। কোশ্চেন নাম্বার 102 বলছে যে, হোয়াই ক্যালসিয়াম টেস্ট ইজ ডান ইন প্লাস্টিক টিউব? ক্যালসিয়াম টেস্ট সাধারণত প্লাস্টিক টিউবে করা হয়। আমাদের যে কাঁচের টিউব রয়েছে, যেগুলো গ্লাস টেস্ট টিউব অ্যাভয়েড করা হয়। কারণ কি, কারণ হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে একটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড আয়ন, এবং গ্লাসের মধ্যে যদি গ্লাসকে সঠিকভাবে ধোয়া না হয়, এখানে কিন্তু ক্যালসিয়াম আয়ন পাওয়া যেতে পারে। সুতরাং কি হয়, গ্লাসকে যে কোনো টেস্ট করার আগে, সেটা ক্যালসিয়াম ইরেসপেক্টিভ অফ অল টেস্ট, ক্যালসিয়াম টেস্ট করার সময় কি করবো, সেই গ্লাসটাকে আমাদের কি করতে হবে, সেই গ্লাস টিউবটাকে আমাদের 1% HCl দিয়ে ভালো করে ধুতে হবে, খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এবং যাতে করে কোনো ক্যালসিয়াম না থাকে। কারণ সামান্য পরিমাণে ক্যালসিয়াম টেস্টটা, এটা ওসিপিসি মেথডে করা হয়, এটা এতটাই সেন্সিটিভ যে এখানে সামান্য পরিমাণ যদি কোনো কন্টামিনেশন থাকে, তাহলে কিন্তু ক্যালসিয়ামের যে ভ্যালু, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, এবং সেটা নর্মাল ভ্যালু মানে এমনি নর্মাল যে ভ্যালু, তার থেকে কি হতে পারে, ওভার এস্টিমেটেড হয়ে যেতে পারে। তাহলে ওভার এস্টিমেটেড ভ্যালু আমরা পেতে পারি যদি আমরা উইদাউট টেকিং কেয়ার আমরা যদি ক্যালসিয়াম টেস্ট করে থাকি। তো সেই জন্য যাতে করে আমরা ওই ক্যালসিয়ামের যে প্রেজেন্সটা, এটাকে অমিট করার জন্য আমরা প্লাস্টিক টিউব ইউজ করি, কারণ গ্লাস টিউবের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম থাকতে পারে। ঠিক আছে, এই গ্লাস টিউবের মধ্যে ক্যালসিয়াম থাকার জন্য আমরা দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে গ্লাস টিউবটাকে খুব ভালোভাবে 1% HCl দিয়ে রিন্স করে নেবো, অথবা আমরা ইউজ করতে পারি প্লাস্টিক টিউব। তাহলে টু অ্যাভয়েড দ্য কন্টামিনেশন উই হ্যাভ টু ইউজ প্লাস্টিক টিউব ফর দ্য টেস্টিং অফ ক্যালসিয়াম। কোশ্চেন নাম্বার 103, হোয়াট হ্যাপেন ইফ ইউ ইউজ হিমোলাইজ স্যাম্পল? হিমোলাইজ স্যাম্পল, এটা নিয়ে আমি আগের যে লেকচার, সেখানে আমি বলেছিলাম, হিমোলাইজ স্যাম্পল হলে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। হিমোলাইজ স্যাম্পল হলে কি হয়, প্রথম কথা হচ্ছে হিমোলাইজ স্যাম্পলের কালার হয়ে যায় রেড। ফলে কি হয়, এখানে স্বাভাবিকভাবে অপটিক্যাল ডেন্সিটি বেড়ে যায়, অপটিক্যাল ডেন্সিটি ইনক্রিজ হয়ে যায়। আর কি হতে পারে, এলডিএইচ বেড়ে যেতে পারে, কারণ এলডিএইচ আরবিসির মধ্যে প্রচুর পরিমাণে এলডিএইচ থাকে। এবং পরের যে ব্যাপার, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট পটাশিয়াম কিন্তু বেড়ে যেতে পারে, কারণ পটাশিয়াম বিং এ ইন্ট্রাসেলুলার ইলেকট্রোলাইট, পটাশিয়াম রিলিজ হয়ে যাবে আরবিসি ভেঙে গেলে, এবং সেখানে কিন্তু এগুলো বেড়ে যেতে পারে। তাহলে মোটমাট প্রত্যেকটা জিনিস কিন্তু এফেক্টেড হবে। সুতরাং গ্রসলি হিমোলাইজ স্যাম্পল বা হিমোলাইজ স্যাম্পল আমরা এখানে ইউজ করবো না। কোশ্চেন নাম্বার 104, at the time of doing albumin test using semi-automatic analyzer, you found a grossly lipemic sample, how to overcome it? অর্থাৎ যদি বলা হচ্ছে যে, যদি অ্যালবুমিন টেস্ট করার সময় আমরা এরকম একটা স্যাম্পল পেলাম, স্যাম্পলটা লাইপেমিক। লাইপেমিক মানে এখানে প্রচন্ড পরিমাণে ট্রাইগ্লিসারাইড রয়েছে। ট্রাইগ্লিসারাইডের পরিমাণ অনেক বেশি হয়ে গেলে
তখন আমরা এই ধরনের লিপিড পার্টিকেল পাই এবং এই স্যাম্পলকে বলে লাইপেমিক। তাহলে লাইপেমিক স্যাম্পল গুলোকে আমরা কিভাবে ওভারকাম করবো? তো প্রথম কথা হচ্ছে লাইপেমিক স্যাম্পল যদি হয়, যদি স্যাম্পল লাইপেমিক হয় তাহলে কি সমস্যা হতে পারে? লাইপেমিক যদি হয় তাহলে কিন্তু অ্যাবজর্বেন্স বেড়ে যায়, অর্থাৎ অপটিক্যাল ডেন্সিটি বেড়ে যায়, এবং এক্ষেত্রে কি হতে পারে, একটি স্যাম্পলের নর্মাল যা ভ্যালু তার থেকে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে আমাদের? এই যে লিপিডের এফেক্টটাকে কাটাতে হবে। লিপিডের এফেক্টটাকে আমরা কিভাবে কাটাবো? লিপিড, এই যে লিপিড, আমরা কি করবো এখানে দেখো, খুব ভালো করে শুনে রাখো এটা। আমরা কি করব, আমরা এখানে এই ডিআয়োনাইজড ওয়াটার নেবো, প্লাস এই স্যাম্পলটা একটু নেবো, স্যাম্পল, এবং এইটাকে আমরা ব্ল্যাঙ্ক যখন আমরা চালাবো সেটাকে আমরা স্যাম্পল ব্ল্যাঙ্ক হিসেবে চালাবো। আমরা স্যাম্পল ব্ল্যাঙ্ক চালাবো। তাহলে স্যাম্পল ব্ল্যাঙ্ক চালালে কি হবে? স্যাম্পল ব্ল্যাঙ্ক যদি চালাই আমি, তাহলে কি হবে, এই যে এফেক্টটা, অর্থাৎ এই লাইপেমিক সিরামের যে এফেক্টটা সেটা কিন্তু নালিফাই হয়ে যাবে। অর্থাৎ এগুলো কিন্তু ইকুয়ালি টেস্ট বা স্ট্যান্ডার্ডের উপর ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাহলে যখনই কোনো লাইপেমিক স্যাম্পল আমরা পাবো, তখন আমরা কি করতে পারি, আমরা একটা স্যাম্পল ব্ল্যাঙ্ক চালিয়ে নিতে পারি, অর্থাৎ ডিস্টিল ওয়াটার, কোনো রিয়েজেন্ট এখানে দেবো না, ডিস্টিল ওয়াটার দেবো এবং স্যাম্পল দেবো। স্যাম্পল, এবারে এটাকে কি করবো, এটাকে আমরা অ্যাজ এ ব্ল্যাঙ্ক চালাবো। তো এই স্যাম্পলটাকে ব্ল্যাঙ্ক চালিয়ে আমরা দেখবো যে আহ, তারপর এটাকে ব্ল্যাঙ্ক, এটা এই এই জিনিসটাকে ব্ল্যাঙ্ক আমরা ইউজ করবো। এখানে কিন্তু আমরা কোনো আলাদা করে কোনো কিছু ব্ল্যাঙ্ক ইউজ করছি না, এখানে আমরা স্যাম্পল ব্ল্যাঙ্ক ইউজ করবো, ডিস্টিল ওয়াটার প্লাস স্যাম্পল, ডিস্টিল ওয়াটার প্লাস স্যাম্পল, ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ব্ল্যাঙ্ক। এবং এই ব্ল্যাঙ্কের রেসপেক্টে আমরা স্যাম্পল বা স্ট্যান্ডার্ড এর এর ভ্যালু, এর রিডিং গুলো নেবো এবং তারপর আমরা ফাইনাল ক্যালকুলেশনটা করবো। তাহলে এইভাবে আমরা যে লিপিডের যে এফেক্ট সেটাকে আমরা ওভারকাম করতে পারি বাই রানিং দ্য স্যাম্পল উইথ ডিস্টিল ওয়াটার অ্যাজ এ ব্ল্যাঙ্ক। তারপর 105, কোশ্চেন নাম্বার 105, লিনিয়ারিটি অফ বিলিরুবিন কিট ইজ। বিলিরুবিন কিট, আমি আগের দিনে লিনিয়ারিটি বলেছিলাম। হোয়াট ইজ লিনিয়ারিটি? লিনিয়ারিটি মানে হচ্ছে আপার লিমিট, অর্থাৎ একটা কিটের মেজারমেন্টের যে আপার লিমিট, তারপরে আর মেজারমেন্ট করতে পারছে না একটা কিট, সেটাকে বলা হয় লিনিয়ারিটি। তাহলে একটা কিটের মানে একটা কিট এত কনসেন্ট্রেশন পর্যন্তই মেজার করতে পারবে, তারপরে সেটা আর পারবে না, সেটাকে বলা হয় লিনিয়ারিটি। যেমন গ্লুকোজের ক্ষেত্রে লিনিয়ারিটি হচ্ছে 500 mg/dl, তেমনি বিলিরুবিনের যে লিনিয়ারিটি সেটা হচ্ছে 20 mg/dl, অর্থাৎ একটি বিলিরুবিন কিট 20 mg/dl এর বেশি যদি তার মধ্যে আমাদের কনসেন্ট্রেশন থাকে বিলিরুবিনে, তাহলে সেটা মাপতে পারবে না। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের করতে হয় ডায়ালিউশন। নর্মাল স্যালাইন দিয়ে, যে কোনো স্যাম্পল নর্মাল স্যালাইন দিয়ে ডায়ালিউশন করতে হয়। ডায়ালিউশন করে আমরা তার ভ্যালুটা আলটিমেটলি সেই ফ্যাক্টর, ডায়ালিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা সেই অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে লিনিয়ারিটি অফ বিলিরুবিন কিট ইজ 20 mg/dl। নাও নেক্সট কোশ্চেন, নেম সাম টেস্ট ওয়্যার ইউ ইউজ ফ্যাক্টর ইনস্টেড অফ স্ট্যান্ডার্ড। বলছে যে কিছু কিছু এমন কিছু টেস্টের নাম করো যেখানে আমরা এটা অ্যাকচুয়ালি সেমি অটোমেটিক অ্যানালাইজারের কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা হওয়া উচিত ছিল নেমস অফ টেস্ট দ্যাট ইজ ডান ইন সেমি অটোমেটিক অ্যানালাইজার ওয়্যার ইউ ইউজ ফ্যাক্টর ইনস্টেড অফ স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেখানে আমরা ফ্যাক্টরের মানে স্ট্যান্ডার্ডের বদলে ফ্যাক্টর ইউজ করছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড সেখানে ইউজ করছি না। তো এরকম দুটো টেস্টের নাম হলো, দুটো টেস্টের নাম খুব ভালো করে মনে রাখতে হবে। একটি হচ্ছে এসজিওটি এবং এসজিপিটি। তোমরা দেখবে তোমরা যখন সেমি অটোমেটিক অ্যানালাইজারে টেস্ট করো, তখন দেখবে তোমরা কি করবে, রিএজেন্টের সঙ্গে স্যাম্পল মেশাচ্ছ, স্যাম্পল মিশিয়ে সেখানে তোমরা কাইনেটিক মেথডে এই টেস্টটা করছো। দেখবে এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড থাকে না। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এসজিওটি এসজিপিটি টেস্ট করার, আমি আগের দিন এটা বলেছিলাম যে এসজিওটি এসজিপিটি টেস্ট করাতে আমরা কি করি, এখানে আমরা ডেল্টা অ্যাবজর্বেন্স বার করি। এখানে কি করতে হয়, এখানে আমাদের এই এনজাইমেটিক ক্ষেত্রে, মানে বিশেষ করে যে সমস্ত এনজাইম গুলো রয়েছে, সেই এনজাইম গুলোতে ম্যাক্সিমামই দেখবে সেমি অটোমেটিক অ্যানালাইজারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রোভাইড করা হয় না। এখানে অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টর প্রোভাইড করা হয়, এটাকে বলে ক্যালিব্রেশন ফ্যাক্টর। এখানে আমরা কি করি, এখানে আমরা ডেল্টা অ্যাবজর্বেন্স যেটা পেলাম, এটাকে বলা হয় ডেল্টা অ্যাবজর্বেন্স। ডেল্টা অ্যাবজর্বেন্স, এই ডেল্টা অ্যাবজর্বেন্সের সঙ্গে আমরা কি গুণ করে দিই, ফ্যাক্টর গুণ করে দিই, ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করে দিই, করলেই আমরা ভ্যালুটা পেয়ে যাই। তাহলে এরকম কিছু কিছু টেস্ট রয়েছে, দুটো টেস্টের নাম বলতে পারো, এসজিওটি এসজিপিটি। এখানে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ইউজ করি না। কেন স্ট্যান্ডার্ড ইউজ করি না? কারণ স্ট্যান্ডার্ড ইজ লেস স্টেবল। তাহলে এই এনজাইমেটিক যে স্ট্যান্ডার্ড গুলো হয়, এনজাইমেটিক স্ট্যান্ডার্ড গুলো কিন্তু লেস স্টেবল হয়, সুতরাং সেই জন্য স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা হয় না। এখানে আমরা স্ট্যান্ডার্ডের জায়গায় কি করি, ফ্যাক্টর ইউজ করি, এবং এই ফ্যাক্টর ইজ প্রোভাইডেড বাই দ্য ম্যানুফ্যাকচারার। তো তোমরা যদি এসজিওটি এসজিপিটি কিট গুলো দেখো, সেখানে দেখতে পাবে যে এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড নেই, এখানে ফ্যাক্টর রয়েছে, এখানে ফ্যাক্টর দেওয়া থাকে। না, কোশ্চেন নম্বর 107, হোয়াট ইজ ফ্রেডওয়ার্ড ফর্মুলা, লিমিটেশন অফ দ্য ফর্মুলা। ঠিক আছে, তো ফ্রেডওয়ার্ড ফর্মুলা জিনিসটা কি অ্যাকচুয়ালি? তো ফ্রেডওয়ার্ড ফর্মুলা
এটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি এলডিএল কোলেস্টেরলকে এস্টিমেট করার জন্য। তো আমরা জানি যে টোটাল কোলেস্টেরল মানে কি? টোটাল কোলেস্টেরল মানে হচ্ছে, আমরা জানি 3 রকম কোলেস্টেরল থাকে। একটা হলো ভিএলডিএল কোলেস্টেরল, একটি হলো এলডিএল কোলেস্টেরল এবং একটি হলো এইচডিএল কোলেস্টেরল। তো ফ্রেডওয়াল ফর্মুলা বলছে যে ভিএলডিএল কোলেস্টেরল মানে ট্রাইগ্লিসারাইড বাই 5। তাহলে এটা হলো 1 নম্বর ফর্মুলা। আর 2 নম্বর ফর্মুলা কি বলছে? 2 নম্বর ফর্মুলা বলছে এলডিএল কোলেস্টেরল ইজ টোটাল কোলেস্টেরল মাইনাস এইচডিএল কোলেস্টেরল প্লাস ভিএলডিএল কোলেস্টেরল। এই দুটো ফর্মুলাকে বলা হয় ফ্রেডওয়ার্ড ফর্মুলা। এই ফ্রেডওয়ার্ড ফর্মুলার মাধ্যমে আমরা কি করতে পারি? ভিএলডিএল এবং এইচডিএল কোলেস্টেরলকে ডায়াগনোসিস করতে পারি। তাহলে আমাদের কি তাহলে করতে হবে? আমাদের কোন কোন টেস্টগুলো তাহলে করতে হবে? আমাদের প্রথমে তাহলে করতে হবে টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল আমরা করে নেবো, এই ভ্যালুটা একটা ভ্যালু পাবো। তারপর আমরা করে নেবো এইচডিএল, তাহলে এইচডিএল একটা ভ্যালু পাবো। আর করবো টিজি। তাহলে 3খানা টেস্ট করতে হবে আমাদের, ট্রাইগ্লিসারাইড করতে হবে, টোটাল কোলেস্টেরল করতে হবে আর এইচডিএল করতে হবে। তাহলে এই 3টে যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমরা সহজেই ভিএলডিএল এবং এলডিএল এর ভ্যালুটা বার করতে পারবো। ঠিক আছে? তাহলে যেহেতু টোটাল কোলেস্টেরল মানে হচ্ছে ভিএলডিএল প্লাস এলডিএল প্লাস এইচডিএল, তাহলে স্বাভাবিকভাবেই এলডিএল মানে হচ্ছে কত হচ্ছে? টোটাল কোলেস্টেরল মাইনাস এইচডিএল প্লাস ভিএলডিএল। এবার এই ফ্রেডওয়ার্ড ফর্মুলা কিছু লিমিটেশন রয়েছে। লিমিটেশন কি? এই ফর্মুলাটা তখনই আমরা ইউজ করতে পারবো তখনই যতক্ষণ না পর্যন্ত ট্রাইগ্লিসারাইডের ভ্যালু 400-র বেশি হচ্ছে। যদি ট্রাইগ্লিসারাইডের ভ্যালু, দেখো লেখাই আছে এখানে, যদি ট্রাইগ্লিসারাইডের ভ্যালু 400-র বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে আমরা ইউজ করতে পারবো না। তখন আমাদের আলাদাভাবে এলডিএল এবং এইচডিএল কোলেস্টেরল টেস্ট করতে হবে। তারপর সেখান থেকে আমরা ভিএলডিএল কোলেস্টেরলকে বাদ দিতে পারি। অর্থাৎ যদি ট্রাইগ্লিসারাইডের ভ্যালু 400-র বেশি হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমাদের কাজে আসবে না। যদি এইচডিএল এর যদি টিজির ভ্যালু ট্রাইগ্লিসারাইডের ভ্যালু 400-র বেশি হয় তাহলে কিন্তু আমরা ভিএলডিএল এই ফর্মুলা দিয়ে বার করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের করতে হবে সেটা হচ্ছে টোটাল কোলেস্টেরল টেস্ট করবো, এইচডিএল টেস্ট করবো, এলডিএল টেস্ট করবো, তারপর সেখান থেকে ভিএলডিএল কোলেস্টেরলের ভ্যালু আমরা বার করবো। তাহলে এটা হচ্ছে ফ্রেডওয়াল ফর্মুলার লিমিটেশন। কোশ্চেন নাম্বার 108, why creatinine examination is preferred to be done with kinetic method? আমি আগের দিনই বলেছিলাম যে ক্রিয়েটিনিন এস্টিমেশন যে মেথড সেটা আমরা কিভাবে করে থাকি না, জেপস কাইনেটিক মেথডে করে থাকি। জেপস কাইনেটিক মেথড, জেপস কাইনেটিক মেথড, এটাকে বলা হয় 2 পয়েন্ট কাইনেটিক মেথড। তো এটা কেন অ্যাকচুয়ালি কাইনেটিক মেথডে করা হয়? তো আমি আগের দিন একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম এটা। তো আমাদের ব্লাডেতে আরো কিছু নন ক্রিয়েটিনিন সাবস্টেন্স থাকতে পারে। তো এই নন ক্রিয়েটিনিন সাবস্টেন্স কি করে? অ্যাকচুয়ালি কি হয়, জেমস কাইনেটিক মেথডে কি হয়, অ্যালকালাইন পিক্রিক অ্যাসিড, দ্যাট ইজ অ্যালকালাইন পিক্রিক অ্যাসিড, অ্যালকালাইন ক্রিয়েটিনিনের সঙ্গে রিঅ্যাকশন করে একটা কি করে, অরেঞ্জ কালার কম্পাউন্ড তৈরি করে, একটা অরেঞ্জ কালার কম্পাউন্ড তৈরি করে। এই অরেঞ্জ কালার কম্পাউন্ডটাকে আমরা কলোরিমেট্রিক্যালি মাপি। এবার কি হয়, পিক্রিক অ্যাসিড ক্রিয়েটিনিনের সঙ্গে যেমন রিঅ্যাকশন করে অরেঞ্জ কালার কম্পাউন্ড তৈরি করে, তেমনি পিক্রিক অ্যাসিড অন্য কিছু নন ক্রিয়েটিনিন সাবস্টেন্স তার সঙ্গে রিঅ্যাকশন করেও কিন্তু অরেঞ্জ কালার কম্পাউন্ড তৈরি করে। তাহলে এই জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, অর্থাৎ আমরা কি করি, 2 পয়েন্ট কাইনেটিকে কি করি, 2 পয়েন্ট কাইনেটিকে আমরা একটা রিডিং নিই এক্স্যাক্টলি 30 সেকেন্ডের মাথায়, আরেকটা রিডিং নিই 90 সেকেন্ডের মাথায়। মানে একটা রিডিং নিলাম 30 সেকেন্ডে, তারপরে 60 সেকেন্ডের পরে একটা রিডিং নিলাম। তাহলে 30 সেকেন্ডের মাথায় কি হয়, 30 সেকেন্ডের মাথায় যে সমস্ত নন ক্রিয়েটিনিন সাবস্টেন্স রয়েছে সেগুলো সব রিঅ্যাকশন করে যায়। তার 30 সেকেন্ডের পর থেকে ক্রিয়েটিনিন গুলো রিঅ্যাকশন করা শুরু করে, অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে রিঅ্যাকশন করে ফেলে। ফলে কি করি আমরা, টোটাল যে রিঅ্যাকশনটা হলো সেখান থেকে আমরা 30 সেকেন্ডের মাথায় যেটা অরেঞ্জ কালার কম্পাউন্ড তৈরি হয়েছে সেটাকে আমরা মাইনাস করে দিই। ফলে কি হয়, আমরা অ্যাকচুয়াল যে ক্রিয়েটিনিন ভ্যালু সেটা পেতে পারি। তাহলে 2খানা রিডিং এখানে নেওয়া হয়। এটা 2 পয়েন্ট কাইনেটিক এই জন্যই বলে কারণ এখানে দুটো রিডিং নেওয়া হচ্ছে। এটাকে ফিক্স টাইম কাইনেটিক মেথড বলা হয়। ফিক্স টাইম কেন বলা হয়? কারণ 30 সেকেন্ডের মাথায় এবং ঠিক তার 90 সেকেন্ডের মাথায়, মানে দুটো দুটো রিডিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 60 সেকেন্ডের। তাহলে এই কারণের জন্য একটা রিঅ্যাকশনের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি বাড়ানোর জন্য আমরা কি করি না, এটা কাইনেটিক মেথড টেস্ট করি। কোশ্চেন নাম্বার 109, ব্যাড কোলেস্টেরল এন্ড গুড কোলেস্টেরল। ব্যাড কোলেস্টেরল কোনটা? ব্যাড কোলেস্টেরল হচ্ছে যেটা আমাদের শরীরে ক্ষতিকর, যেমন এলডিএল কোলেস্টেরল।
আর গুড কোলেস্টেরল কোনটা? গুড মানে হচ্ছে এইচডিএল কোলেস্টেরল। কিভাবে মনে রাখতে হবে? এইচ ফর হেলদি। তাহলে এইচ ফর হেলদি মানে হেলদি কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল। কেন আমরা গুড কোলেস্টেরল বলছি এটাকে? কারণ এইচডিএল কি করে? এইচডিএল আমাদের পেরিফেরাল টিস্যু থেকে, দ্য ফাংশন অফ এইচডিএল ইজ, আমাদের টিস্যু থেকে কি করে? আমাদের টিস্যু থেকে কোলেস্টেরলটাকে নিয়ে যায় কোথায়? লিভারে নিয়ে যায়। এটা হচ্ছে লিভার। তাহলে কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল টেক্স কোলেস্টেরল ফ্রম দ্য টিস্যু টু দ্য লিভার। সেই জন্য এটাকে বলা হয় হেলদি কোলেস্টেরল, অর্থাৎ আমাদের শরীরে কোলেস্টেরলের ভ্যালুকে কম করতে হেল্প করে। আর এলডিএল কোলেস্টেরলকে আমরা কেন ব্যাড কোলেস্টেরল বলি? এলডিএল কোলেস্টেরল আমাদের কি করে? লিভার থেকে টিস্যুর মধ্যে কোলেস্টেরল নিয়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় এলডিএল কোলেস্টেরল, এই জন্য ব্যাড কোলেস্টেরল, অর্থাৎ আমাদের কোলেস্টেরলের ভ্যালুটাকে ইনক্রিজ করে। তাহলে এটা হলো এইচডিএল আর এটা হলো এলডিএল। তাহলে এলডিএল কোলেস্টেরল যত বেশি হবে তত আমাদের শরীরে ক্ষতি হবে এবং তত মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার চান্স বেড়ে যাবে বা প্লেক ফর্মেশনের চান্স অনেক বেড়ে যাবে। সেই জন্য এলডিএল কোলেস্টেরলকে ব্যাড কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরলকে বলা হয় হেলদি বা গুড কোলেস্টেরল। Question number 110, which reagent is used in clinical chemistry should not be stored at refrigerator? অর্থাৎ আমরা ক্লিনিক্যাল কেমিস্ট্রিতে যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম এই সময় টেস্ট করি, তাহলে কোন রিয়েজেন্টটাকে আমরা ফ্রিজের মধ্যে রাখবো? কিছু রিয়েজেন্ট রয়েছে যেটাকে আমরা রেফ্রিজারেট করা হয় না, রেফ্রিজারেট করলে কি হয়? সেই রিয়েজেন্ট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তার মধ্যে একটা তার মধ্যে নাম হচ্ছে, জেনে রাখো, একটা নাম হচ্ছে তার মধ্যে ক্রিয়েটিনিন, আরেকটা হচ্ছে টোটাল প্রোটিন। তাহলে এই দুটো রিয়েজেন্ট এবং আরেকটি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম। তাহলে এই কটা রিয়েজেন্টকে আমরা ফ্রিজের মধ্যে রাখি না। তো প্রথম কথা হচ্ছে ক্রিয়েটিনিনকে কেন আমরা ফ্রিজের মধ্যে রাখি না? ক্রিয়েটিনিনকে ফ্রিজের মধ্যে রাখা হয় না এই কারণে, কারণ যদি ক্রিয়েটিনিন যে রিয়েজেন্ট সেখানে পিক্রিক অ্যাসিড থাকে, তো পিক্রিক অ্যাসিড কি হয়? পিক্রিক অ্যাসিড ঠান্ডাতে কি হয়? ক্রিস্টাল হয়ে যায়, এবং সেই ক্রিস্টালাইজড রিয়েজেন্টে যদি টেস্ট করা হয় সেই রেজাল্ট কিন্তু ভুলভাল আসবে। অর্থাৎ লো টেম্পারেচারে ক্রিয়েটিনিন আমরা করি অ্যালকালাইন পিকটেট মেথডে, এবং সেখানে পিক্রিক অ্যাসিড থাকে, পিক্রিক অ্যাসিড কি হয়? ঠান্ডাতে ক্রিস্টালাইজড হয়ে যায়। এবং সেম টোটাল প্রোটিনের মধ্যে কি থাকে? টোটাল প্রোটিনের মধ্যে থাকে, তোমরা জানো যে, কপার সালফেট, যেটা আমরা করি বাইরেট মেথড। এখানে একই রকম জিনিস হয়, কপার সালফেট উইল বিকাম ক্রিস্টালাইজড ইন লো টেম্পারেচার। তাহলে যাতে করে ক্রিস্টালাইজ না হয়, অর্থাৎ যাতে করে আমাদের পিক্রিক অ্যাসিড বা কপার সালফেট ক্রিস্টালাইজ না হয়, সেই জন্য এটাকে আমরা রেফ্রিজারেট করি না। হুইচ টেস্ট রিকোয়ার 12 আওয়ার ফাস্টিং? কোন কোন টেস্ট আমাদের 12 ঘন্টার ফাস্টিং এর দরকার পড়ে? তোমরা সবাই জানো যে একটা টেস্টের নাম তোমরা তোমরা এখানে বলতে পারো। একটি টেস্টের নাম আমি বলবো, সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল। এই লিপিড প্রোফাইল টেস্টের জন্য আমাদের কিন্তু এক্সাক্ট 12 ঘন্টার ফাস্টিং এর দরকার পড়ে। গ্লুকোজের ক্ষেত্রে আমরা 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং ইজ এনাফ, এবং অন্যান্য টেস্টের ক্ষেত্রেও কিন্তু 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং ইজ এনাফ। কিন্তু লিপিড প্রোফাইল বা বিশেষ করে ট্রাইগ্লিসারাইড এমন একটা টেস্ট সেখানে কিন্তু 12 ঘন্টা ফাস্টিং কিন্তু ম্যান্ডেটারি। 12 ঘন্টা ফাস্টিং এর কম হলে কিন্তু সেখানে স্যাম্পল কোনোভাবেই নেওয়া যাবে না। নাও মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। হাউ ডু ইউ ডায়াগনোজ এ পারসন অ্যাজ ডায়াবেটিক? তাহলে একটা পেশেন্টকে ডায়াবেটিক তুমি কিভাবে বুঝবে? তো ডায়াবেটিসের টেস্ট কি কি রয়েছে? প্রথম কথা হচ্ছে, অনেকগুলি টেস্ট এখানে রয়েছে একটা পেশেন্টকে ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য। প্রথম হচ্ছে সেই পেশেন্টের আমাদের ব্লাড টেস্ট করতে হবে, অর্থাৎ একটি হয় ফাস্টিং আর একটি হচ্ছে পিপি। তো এমনই আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের অ্যাকর্ডিংলি আমরা বলতে পারি যে সমস্ত পেশেন্টের ফাস্টিং ব্লাড গ্লুকোজ গ্রেটার দেন 126 mg/dl, সেই সমস্ত পেশেন্টকে আমরা বলবো ডায়াবেটিক পেশেন্ট। তাহলে যে সমস্ত পেশেন্টের ফাস্টিং ব্লাড গ্লুকোজ গ্রেটার দেন 126 mg/dl সে সমস্ত পেশেন্টকে আমরা বলবো ডায়াবেটিক পেশেন্ট। যদি পেশেন্টের ব্লাড গ্লুকোজ 110-এর বেশি হয়, 110-এর বেশি হলো ধরো ব্লাড গ্লুকোজ, কিন্তু ব্লাড গ্লুকোজ 126-এর কম হলো, তখন তাকে বলা হয় প্রি ডায়াবেটিক। প্রি ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক পেশেন্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা পেশেন্টকে ডায়াবেটিক এইভাবে ডায়াগনোসিস করবো যদি তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল 126 mg/dl এর বেশি হয়। এবং এই সমস্ত ডায়াবেটিক পেশেন্টে কি হয়? পিপি এটা কত বেশি হয়? 199 এর বেশি হয়, গ্রেটার দেন 199 mg/dl। তো এই দুটো ক্রাইটেরিয়া যদি মিট করে তাহলে আমরা বলতে পারি সেই পেশেন্ট ইজ ডায়াবেটিক পেশেন্ট। এছাড়া আরো অনেক টেস্ট রয়েছে, HbA1c টেস্ট, গ্লুকোজ টলারেন্ট টেস্ট, অনেক রকম টেস্ট রয়েছে। যাই হোক, একটা বললেই হবে যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল যদি 126-এর বেশি হয় তখন তাকে আমরা বলবো ডায়াবেটিক পেশেন্ট। নাও কোশ্চেন নাম্বার 113,
হোয়াট ইজ HbA1c টেস্ট, হাউ টু ডু দিস টেস্ট? তো HbA1c টেস্টকে বলা হয় গ্লাইকোলাইটেড হিমোগ্লোবিন, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন। তো এখানে কি হয়, এখানে আমরা জানি যে একটি আরবিসির লাইফ স্প্যান বা একটি হিমোগ্লোবিনের লাইফ স্প্যান কত, 120 ডেজ। তাহলে কি হয় অ্যাকচুয়ালি, এখানে দেখো আমি আগের দিনে হিমোগ্লোবিন নিয়ে অনেক কথা বলেছিলাম থ্যালাসেমিয়া ক্লাসে। তো এখানে কি হয়, এখানে আমরা জানি যে হিমোগ্লোবিনের দুটি আলফা চেন এবং দুটি বিটা চেন প্রেজেন্ট থাকে। দুটি আলফা এবং দুটি বিটা চেন হিমোগ্লোবিনে এখানে প্রেজেন্ট থাকে। এবার কি হয়, এই যে হিমোগ্লোবিনের বিটা চেন রয়েছে, হিমোগ্লোবিনের বিটা চেনের সঙ্গে কি হয়, গ্লুকোজ অ্যাটাচ হয়ে যায়। গ্লুকোজ অ্যাটাচ হয়ে যায়, এটাকে বলা হয় গ্লাইকেটেড হিমো। তখন এই হিমোগ্লোবিনকে আমরা বলবো গ্লাইকেটেড হিমোগ্লোবিন। তাহলে গ্লাইকেটেড হিমোগ্লোবিন কি রিফ্লেক্ট করে? এটা রিফ্লেক্ট করে আমাদের ব্লাড গ্লুকোজ মনিটরিং এবং আমাদের বিগত 2 থেকে 3 মাসের ব্লাড গ্লুকোজের কন্ট্রোল কেমন ছিল, বা আমাদের গত 2 মাসের বা পাস্ট 2-3 মান্থসের যে গ্লুকোজের অ্যাভারেজ ভ্যালু কত ছিল তার একটা রিফ্লেকশন বা তার একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে তুলে ধরে HbA1c টেস্ট। এই জন্য এটাকে বলা হয় মেমোরি গ্লুকোজ টেস্ট। অর্থাৎ এটা বলে দেয়, এই টেস্টটা বলে দেয় যে আমার গত 2 থেকে 3 মাসের যে ব্লাড গ্লুকোজের লেভেল সেটা কত ছিল। অ্যাকচুয়ালি এটা ব্লাড গ্লুকোজ মনিটরিং, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ব্লাড গ্লুকোজ মনিটরিং এর জন্য, বিশেষ করে ব্লাড গ্লুকোজ মনিটরিং এবং তাদের কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং তাদের পাস্ট 2 মাস বা 90 দিন আগে তার ব্লাড গ্লুকোজ লেভেল কেমন ছিল বা তার যে গ্লুকোজ মনিটরিং ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা HbA1c টেস্ট করে থাকি। এবং HbA1c টেস্ট নর্মাল রেঞ্জ হচ্ছে 5.7, লেস দেন 5.7%। যদি 5.7%-এর বেশি হয় তখন সেটাকে আমরা বলি ডায়াবেটিক, বা সেটাকে পুয়ার কন্ট্রোল, গুড কন্ট্রোল এভাবে আমরা সেটাকে ক্লাসিফাই করি। এবং এটা কিভাবে করা হয়, এই টেস্টটা করা হয় অ্যাকচুয়ালি HPLC-র মাধ্যমে, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। HPLC-র মাধ্যমে আমরা এই টেস্টটা করে থাকি। এবং এই টেস্টটা কেন করা হয়, আবার বলছি, এই টেস্টটা করা হয় আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল মনিটরিং এর জন্য। অর্থাৎ প্রিভিয়াস 2 থেকে 3 মান্থের যে ব্লাড গ্লুকোজ লেভেল কি ছিল সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা গ্লুকোজ লেভেল এই HbA1c টেস্ট করে থাকি। কোশ্চেন নাম্বার 1 on 4, হাউ টু ডু হোল পিপেট। কিভাবে আমরা পিপেট হোল্ড করবো? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কিন্তু অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা অনেক অনেক সময় এটা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে জিজ্ঞেস করে যে কিভাবে আমরা পিপেট ধরবো। দেখো, যখন আমরা কোনো কিছু অ্যাসপিরেট করছি, যখন কোনো কিছু আমরা অ্যাসপিরেট করছি তখন এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ পিপেটের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা, এটা সবসময় কত হওয়া উচিত, 90 ডিগ্রি। একদম ভার্টিক্যাল পজিশনে আমরা ধরে এটাকে অ্যাসপিরেট করবো। একদম ভার্টিক্যাল পজিশনে ধরতে হবে, যেমনটা ছবিতে দেখানো রয়েছে। এইবার এই ভার্টিক্যাল পজিশন থেকে কি হতে পারে, ভার্টিক্যাল পজিশন থেকে 20 ডিগ্রি ভ্যারিয়েশন হতে পারে। ঠিক আছে, তাহলে ডেভিয়েট হতে পারে। মানে আমি বলতে চাইছি যে যদি এটা আমি পিপেটটা ভার্টিক্যালি ধরি, এটা ধরো আমার লিকুইড সারফেস, এটা হচ্ছে আমার পিপেটের ভার্টিক্যাল থিং। ঠিক আছে, তো এখান থেকে আমরা জাস্ট কি করতে পারি, জাস্ট এতটা আমরা কি করতে পারি, 20 ডিগ্রি। মানে এটা ডেভিয়েট করতে পারে 20 ডিগ্রি মতো, সেটা অ্যালাউয়েবল। কিন্তু 20 ডিগ্রি থেকে যদি বেশি করে, মানে ডেভিয়েট করে, ধরো এখানে ধরো হয়ে গেল, এটা ধরো হয়ে গেল 40 ডিগ্রি, তাহলে সেখানে কিন্তু এরর চলে আসবে। এবং এখানে বলছে দেখো, প্রত্যেক 30 ডিগ্রি ভ্যারিয়েশনের জন্য যদি ভার্টিক্যাল পজিশন থেকে 30 ডিগ্রি আরো মুভ করে যায় বাঁদিক বা ডান দিকে, সেখানে কিন্তু 0.7% এক্সেস স্পিড চলে আসে। তাহলে সবসময় মনে রাখতে হবে, কোনো কিছু অ্যাসপিরেট করতে গেলে আমাদের একদম এটাকে ভার্টিক্যালি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাসপিরেট করতে হবে। অথবা আমরা করতে পারি কি, এটা 20% ডেভিয়েট করতে পারে, কোনো প্রবলেম হয় না। সেক্ষেত্রে শুড নট ডেভিয়েট মোর দ্যান 20 ডিগ্রি ফ্রম দ্য ভার্টিক্যাল পজিশন। অর্থাৎ ভার্টিক্যাল থেকে আমরা জাস্ট একটু মেঘাতে পারি, যেটা 20 ডিগ্রি হতে পারে। কিন্তু যদি 30 ডিগ্রি বেশি বা 20 ডিগ্রি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু প্রত্যেক 30 ডিগ্রি ভার্টিক্যাল, মানে 30 ডিগ্রি ডেভিয়েশনের জন্য, তাহলে কিন্তু 0.7% এক্সেস ফ্লুইড চলে আসে। তাহলে ইট উইল লিডস টু এরোনাস অ্যাসপিরেশন। এবং যখন আমরা এটাকে কোনো কিছু ইয়ে করছি, যখন এটাকে আমরা ডিসপেন্স করছি, তাহলে এটা হলো অ্যাসপিরেশন। এটা হলো অ্যাসপিরেশন প্রসেস। এটা হলো অ্যাসপিরেশন আর এটা হচ্ছে ডিসপেন্স। যখন আমরা এটাকে ডিসপেন্স করি, তখন আমাদের এই অ্যাঙ্গেলটা হতে হবে 20 থেকে 45 ডিগ্রি উইথ কন্টাক্ট এ ভেসেল ওয়াল। অর্থাৎ যেখানে আমরা ঢালছি তার তার গা দিয়ে, তার গায়েতে আমাদের পিপেটটাকে 20 থেকে 25-45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, তারপর সেটাকে আমরা ডিসপেন্স করবো। তাহলে এইভাবে আমরা অ্যাসপিরেশন এবং ডিসপেন্সের জন্য এইভাবে আমরা এটা করতে পারি। এবং অ্যাঙ্গেলটা মনে রাখতে হবে, অ্যাসপিরেশনের জন্য 90 ডিগ্রি
আর ডিসপেন্স যখন আমরা করছি তখন সেটাকে অবশ্যই যে কন্টেনারে আমরা সেটাকে রাখছি বা যে টিউবে রাখছি বা যে ভেসেলসে রাখছি তার গাটা কন্টাক্টে নিয়ে আসতে হবে, এবং সেখানে তার যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 20 থেকে 45 ডিগ্রি পর্যন্ত হতে হবে। নর্মাল রেঞ্জ অফ ক্রিয়েটিনিন, আমি যেটা বললাম যে প্রত্যেকটা জিনিসের নর্মাল রেঞ্জ করে রাখতে হবে। নর্মাল রেঞ্জ অফ ক্রিয়েটিনিন কত? নর্মাল রেঞ্জ অফ ক্রিয়েটিনিন ইজ 0.6 mg per dl টু 1.3 mg per dl। এটা হচ্ছে ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ। এবং ক্রিয়েটিনিন ছাড়াও কিন্তু যে সমস্ত প্যারামিটার গুলো রয়েছে সেই প্রত্যেকটি প্যারামিটারের নর্মাল রেঞ্জ কিন্তু জেনে রাখতে হবে। Now, question number 116, end product of protein metabolism. Protein metabolism এর end product হচ্ছে ইউরিয়া। ইউরিয়া এরকম কিছু কিছু এন্ড প্রোডাক্ট রয়েছে, যেমন পিউরিন মেটাবলিজম যদি হয়, পিউরিন পিউরিন মেটাবলিজমের যে এন্ড প্রোডাক্ট সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। এরকম কিছু এন্ড প্রোডাক্ট আমাদের জেনে রাখতে হবে। লাস্ট কোশ্চেন, আজকে টপিকের লাস্ট কোশ্চেন, থ্রেশহোল্ড ভ্যালু ফর গ্লাইকোসুরিয়া। থ্রেশহোল্ড ভ্যালু ফর গ্লাইকোসুরিয়া মানে অর্থাৎ ব্লাডের গ্লুকোজ লেভেল। ফর ইজ গ্লাইকোসুরিয়া, গ্লাইকোসুরিয়া মানে হচ্ছে যখন ইউরিনের সঙ্গে গ্লুকোজ বেরোচ্ছে তখন তাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া কথাটার মানে হচ্ছে যখন ইউরিনের সঙ্গে গ্লুকোজ বেরোয়। নর্মালি কি হয়, নর্মালি ইউরিনের সঙ্গে গ্লুকোজ বেরোয়, কিন্তু যদি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল 180 mg per dl এর বেশি হয়ে যায়, যদি 180 mg per dl এর বেশি হয়ে যায় তখন কি হয়, তখন কিন্তু ইউরিনের সঙ্গে গ্লুকোজ বেরোতে থাকে, এবং সেই কন্ডিশনটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। তাহলে আমরা বলতে পারি দিস ইজ দ্য থ্রেশহোল্ড ভ্যালু। অর্থাৎ আমরা বলতে পারি কোনো ব্লাডে যদি সুগারের ভ্যালু 180 mg per dl এর বেশি হয়ে যায় তখন কি হয়, তখন কিন্তু আমাদের যে ইউরিনের সঙ্গে গ্লুকোজ বেরোতে থাকে। তো এইগুলো ভালো করে খুব পড়তে হবে। আরেকটা জিনিস বলে রাখি, এলএফটি খুব ভালো করে পড়বে। এলএফটিটা আমি এখানে ইনক্লুড করিনি। এলএফটির মধ্যে যে যে প্যারামিটার গুলো রয়েছে প্রত্যেকটি প্যারামিটার ভালো করে পড়তে হবে। এলএফটি নিয়ে একটি ক্লাস আমি পরের যে ভিডিও অর্থাৎ পার্ট নাম্বার 9 আমি নিয়ে নেবো, যে এলএফটি থেকে কি কি কোশ্চেন আসতে পারে। এলএফটি খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক। বিলিরুবিন, বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের এনজাইম, সেগুলো কিভাবে আমরা দেখে ডায়াগনোসিস করতে পারি যে পেশেন্টের লিভার কোন কন্ডিশনে রয়েছে, সেগুলো সম্বন্ধে খুব ভালো করে তোমাদের জেনে রাখতে হবে। তাহলে আজকে আজকে এটুকুই থাক। নেক্সট ক্লাসে আমি পরে আরো নতুন নতুন টপিক নিয়ে আমি ডিসকাস করব। তাহলে আমাদের চ্যানেলকে শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে, এবং অবশ্যই কমেন্ট করতে হবে। এবং আর তোমরা কোন কোন বিষয়ের ওপর এরকম ধরনের ইন্টারেস্টিং টপিক চাইছো সেটাও কিন্তু আমাদের জানাবে। আমরা চেষ্টা করব যে এরকম ধরনের আরো ইন্টারেস্টিং নতুন নতুন টপিক নিয়ে আসার জন্য। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে অনেক নতুন নতুন ধরনের ভিডিও অ্যাভেলেবেল আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো, এতে তোমাদের নলেজ বাড়বে। এবং আরো কিছু স্পেশাল টেকনিক বা স্পেশাল প্রসেস নিয়ে কিন্তু আমরা খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছি। তাহলে সবাইকে থ্যাংক ইউ। তাহলে আজকে এখানেই শেষ করলাম।